নমস্কার চাষি বন্ধুরা, কিষাণ বাণী অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। এই অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে ভারত সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রকের সহায়তায়। আজকে আমরা আলোচনা করব অজৈবিক সারের প্রয়োগ ছাড়া কৃষি ব্যবস্থা। এই কিছুদিন আগে ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী মহাশয় বলেছেন যে রাসায়নিক সার ব্যবহার না করে প্রাকৃতিক কৃষি অর্থাৎ জৈবিক সার প্রয়োগ করে চাষ ব্যবস্থাকে আরও উন্নত করে তোলা, অর্থাৎ ভারতীয় প্রাকৃতিক কৃষি পদ্ধতিটা একটা আমূল পরিবর্তন নিয়ে আসতে হবে। এবং সেই সূত্র ধরেই আজকে আমাদের এই আলোচনা। আর এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন কৃষি বিশেষজ্ঞ ডক্টর সানন্দা মণ্ডল, অধ্যাপিকা, পল্লী শিক্ষা ভবন। সঙ্গে রয়েছি বিপ্লব ঘোষ। নমস্কার সানন্দাদি। নমস্কার বিপ্লবদা, এবং নমস্কার আমাদের সকল চাষি ভাই এবং বোনেদের। আজকে আমরা এই আলোচনায় উপস্থিত হয়েছি একটি বিশেষ সূত্র ধরে। আমাদের ভারতবর্ষের অনারেবল প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজি নিজের মন কি বাতে একটি মিশন নিয়ে উনি এগিয়ে চলেছেন, যে ভারতীয় প্রাকৃতিক কৃষি পদ্ধতিতে তার প্রয়োগ, কিভাবে আমরা কেমিক্যাল ফ্রি এগ্রিকালচার করে আমরা আমাদের চাষ ব্যবস্থাকে আরও উন্নত করতে পারি। যেটা কিনা আমরা জেনে থাকি যে আমাদের পূর্বপুরুষরা কিংবা দাদু ঠাকুমাদের আমলে যে সময় আমাদের গ্রিন রিভলিউশন স্টার্ট হয়নি, সেই সময়কালীন আমাদের যে চাষ ব্যবস্থা ছিল, সেই সময়ে আমরা যদি আবার ফিরিয়ে আনতে পারি আমাদের চাষ ব্যবস্থাকে। ঠিক একটা সময় এটাই ছিল যে কোনো রাসায়নিক সার ছাড়াই চাষি বন্ধুরা চাষবাস করতেন। আমরা অনেক আগেই দেখেছি, আমাদেরই দেখা দাদু বা ঠাকুরদারা তারা কিন্তু এই বিশেষ করে জৈব সার ব্যবহার করে তারা চাষবাস করতেন, বিশেষ করে বলদ গরু বা লাঙল দিয়ে তারা চাষবাস করতেন। কিন্তু এখন কিন্তু অনেকটা আমূল পরিবর্তন হয়েছে। কিন্তু আমরা বিশেষ করে দেখা যাচ্ছে বেশি পরিমাণে আমরা রাসায়নিক সার ব্যবহার করার ফলে একদিকে যেমন পরিবেশকে আমরা দূষণের মাত্রাটাকে বাড়িয়ে দিচ্ছি এবং আমাদের শরীরকেও কিন্তু আমরা সুস্থ রাখতে পারছি না। তাই কিন্তু আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। আমি আরেকটা বিষয় আপনাকে জানবো যে অজৈবিক সারের প্রয়োগ ছাড়া কিভাবে এই কৃষিকার্য করা সম্ভব। দেখুন, তখনকার যে সমাজ ব্যবস্থা আমরা দেখেছি কিংবা কৃষিকার্য সেই সময় যে দেখেছি, তখন কিন্তু জনসংখ্যার এই পরিবর্তন ছিল না। বিশেষ জনসংখ্যা মানে আমাদের ভারতবর্ষের যেটা স্ট্রেংথ, সেটা হচ্ছে জনসংখ্যা। আজ এই 150 কোটি জনসংখ্যাতে আমরা এত পপুলেশনকে খাওয়ানোর জন্য আমরা যে গ্রিন রিভলিউশন নিয়ে আসি, সেটা আমাদেরই যারা সিনিয়র ছিলেন তাদেরই এটা দেন, যে তাতে আমাদের ভারতবর্ষের এই হিউজ পপুলেশনকে যাতে আমরা সুষ্ঠুভাবে খাইয়ে পরিয়ে ঠিকভাবে কৃষি ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে পারি। কিন্তু আজকে দেখা যাচ্ছে সেই আমূল পরিবর্তনে আমাদের চাষ জমিগুলো একদমই চাষের অযোগ্য হয়ে যাচ্ছে। দিনে দিনে তার থেকে এমনভাবে আমরা জলকে, বায়ুকে এবং সর্বত্র যেভাবে দূষিত করে তুলেছি, তাতে কিন্তু আগামী যুগে আমরা নিজেদের যে আগাম প্রজন্ম, তাদেরকে কিন্তু আমরা একটা সুস্থ স্বাস্থ্য ব্যবস্থা এবং সুস্থ কৃষি ব্যবস্থা দিতে পারবো না। তাই জন্য পুরোপুরি 100% না হলেও আমরা এই মিশনের পথে এগিয়ে যেতেই পারি। কিছুটা পরিমাণ হলেও সেটা যদি আমরা ধরে নিতে পারি যে 50%ই আমরা তাতে সাকসেস পেলাম, সেই প্রগতির পথে আমার মনে হয় যে এই অজৈব সারের প্রয়োগকে কিছুটা অংশ হলেও কমিয়ে আমরা আবার জৈবিক পদ্ধতিতে চাষবাসের কৃষিকার্য শুরু করার দিকে এগিয়ে যেতে পারি। সেটা সম্ভব। ঠিক, একদমই ঠিক কথা। আমরা সবাই যদি চেষ্টা করি, সর্বস্তরে মানুষ যদি এগিয়ে আসে, আমাদের কিন্তু এটা করার সম্ভব। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে চেষ্টা, মিশন ভারতীয় প্রাকৃতিক যে কৃষি পদ্ধতি, সেটা কিন্তু আমরা পারবো। আচ্ছা, আরেকটা যেটা অজৈবিক যে সার ছাড়া আমরা বলছি চাষবাস করতে, সেটা তাহলে চাষি বন্ধুরা কী কী জৈবিক সার ব্যবহার করবেন? অনেকেই সেটা জানেন এবং জমিতে প্রয়োগও করেন। তো আমাদের সর্বপ্রথম যেটা খুবই ইজিলি অ্যাভেলেবেল, সব জায়গায় পাওয়া যায়, সেটা হলো গোবর সার। তাছাড়া আমরা কম্পোস্টিং করতে পারি। যেমন আমাদের প্রত্যেকের বাড়িতে ছোট্ট ছোট্ট যে রান্নাঘর আছে, সেই রান্নাঘরের যে আমরা আবর্জনা যেগুলো আমরা ফেলে দিই, যেগুলো কোনো কাজে লাগাই না, সেগুলো থেকে আমরা সার তৈরি করতে পারি, সেগুলোকে আমরা কম্পোস্টিং বলে থাকি। তাছাড়া আমরা জানি অনেকেই এগুলো করছেন গ্রামের দিকে, সেটা হলো ভার্মি কম্পোস্ট কিংবা কেঁচো সার। তারপরে আমরা খামারেও যেটা দেখি যে খামারের যে সমস্ত আমরা এই যে একটা ফসল ওঠার পরে সেই গাছগুলোকে ফেলে দিই, সেগুলোকে আমরা যে একটা কম্পোস্টিং করে সেইখান থেকেও যে আমরা কিছু জৈবিক সার
সার তৈরি করতে পারি, সেটার দিকে আমাদের চিন্তা ভাবনা এগোতে হবে। সেটা সকলের মিলিত প্রচেষ্টায় হবে এবং সেটা সম্ভব। এই খামারের যে আমরা ফসল ওঠার পরে যে গাছগুলোকে আমরা ব্যবহার করছি না, সেগুলোকে আমরা সারে রূপান্তরিত করতে পারি। কিছু কিছু আরও আমাদের মার্কেটে পাওয়া যাচ্ছে, যেমন বায়োচার পাওয়া যাচ্ছে। এটা আর কিছুই না, একটি অ্যাক্টিভেটেড কার্বন। অনেক সময় আগেকার দিনে আমরা দেখেছি যে শীতের সময়তে ধানের চাষের আগে আমরা ছাই ছড়িয়ে দিতাম, যাতে কিনা আমাদের জমির মধ্যে যে টেম্পারেচারটা সেটা ধরে রাখতো। তো ছাই হচ্ছে একটি উপকারী উপাদান এবং সেটি জৈবিক পদার্থ। আমরা খুব সহজে এটাকে কাজে লাগাতে পারি। তাছাড়া আমরা বিভিন্ন অয়েল কেকও ব্যবহার করি। যেমন আগে তো শুধু সরিষার খোল ছিল, আমরা যেটা দেখেছি। এখন কিন্তু সরিষার খোল, বাদাম খোল, তার সঙ্গে নিম খোল, আরও ইত্যাদি অনেক রকমের চলে এসেছে। সেগুলো আমরা অনায়াসে কিন্তু ব্যবহার করতে পারি আমাদের জমিতে। তাছাড়া হচ্ছে সবুজ সার, যেটাকে আমরা গ্রিন ম্যানিওর বলি। সেটা আমরা ধরুন এই রাস্তার ধারে গাছ লাগিয়ে সেই গাছ থেকে তার পাতাগুলোকে সংগ্রহ করে আমরা পচিয়ে সেই সার তৈরি করতে পারি অনায়াসে। এছাড়াও অনেক চাষি ভাই বন্ধুরা যেটা করে থাকছেন এখন, যেমন পঞ্চগব্য অনেকে তৈরি করছেন। আপনারা জানেন যেগুলো কি করে তৈরি করতে হয়। এটা খুব সাধারণ, অল্প পরিমাণ দুধ, দই, ঘি, এটা রেশিও 1 ভাগ হয়, আর তার 10 ভাগ হচ্ছে গোবর সার এবং গোমূত্র। এইগুলিকে মিলিয়ে একটি লিকুইড ফার্টিলাইজার আর লিকুইড একদম তরল একটা জৈবিক সার তৈরি করা হয়, যেটা কিনা আমরা গাছে খুব সুন্দরভাবে স্প্রে করতে পারি। তাতে কিন্তু গাছ অনেকটা হলেও উর্বরতা শক্তি জমিরও বৃদ্ধি পাচ্ছে এবং গাছ সেটাকে নিতেও পারছে। সেমনি পঞ্চগব্যর সঙ্গে সঙ্গে জীবামৃত বেরিয়েছে এবং বীজামৃত বেরিয়েছে। জীবামৃত কিছুই না, ওই গোবর সার আর গোমূত্র, তার সঙ্গে আমরা গুড় ব্যবহার করি, কিছুটা ডালের গুঁড়ো ব্যবহার করি, আর ওটাকে জল মিশিয়ে ওটাকে ফার্মেন্ট হওয়ার জন্য 3 থেকে 5 দিন রেখে দেওয়া হয়। তারপরে সেটাকে তরলের মতো করে গাছের গোড়ায় গোড়ায় আমরা ব্যবহার করতে পারি। তার সঙ্গে সঙ্গে বীজামৃততে যেটা হয়, যেটা আপনাদের সাধারণত আপনারা করে থাকেন, বাজার থেকে যে সিড মানে বীজগুলো আপনারা কেনেন, সেখানে কি হচ্ছে আমরা দেখি যে একটা কালার কোটিং করা থাকে। সেগুলো আর কিছুই না, যে বীজ থেকে যে জীবাণু, সেই জীবাণু থেকে যে রোগ ছড়ায়, সেটার জন্য আমাদের কেমিক্যাল ফার্টিলাইজার আর পেস্টিসাইড ইউজ করা হয়। তো সেটার থেকে আপনারা যদি নিজাত পেতে চান, তাহলে এইখানেই বীজামৃত দিতে পারেন। এর মধ্যে গোবর সার, গোমূত্র এবং তার সঙ্গে সঙ্গে কিছুটা ওই লেবুর রস এবং তার সঙ্গে 1 মুঠো মাটি দিয়ে যদি আপনারা এই মিশ্রণটাকে ওই বীজের সঙ্গে ভালো করে একটা প্রলেপ মাখিয়ে নেন, তাহলে দেখবেন যে সেই বীজ থেকে সংক্রামিত যে রোগগুলো, সেগুলোর থেকেও আপনারা অনেকটা হলেও মুক্তি পেতে পারছেন। তো এই ধরনের সার কিন্তু আপনারা অনায়াসে ব্যবহার করতে পারেন জৈবিক উপাদান হিসেবে। আচ্ছা, এত কিছু তো নাম আমরা শুনলাম, তো এই যে জৈবিক সারগুলো চাষি বন্ধুরা কোথা থেকে পাবেন? এর মধ্যে সব থেকে বড় উপাদান যেটা আমরা এই যে ন্যাচারাল ফার্মিং কিংবা প্রাকৃতিক চাষের যে কথাটা বলছি বারবার, যেখানে সব কিছুতেই আমরা বলছি যে জৈবিক পদার্থ ব্যবহার করতে হবে। তো সব থেকে বড় সমস্যা হচ্ছে যে আমরা ছোট ছোট জমিতে এই জিনিসগুলো করতে পারি, অনায়াসে হয়তো জৈবিক পদার্থ তৈরি করতে পারি। এবার প্রশ্ন হলো যে এত বড় বড় জমি এবং সেই ক্ষেত্রে সার্বিকভাবে সেটা আমরা কমার্শিয়ালাইজেশন যে করব, বাজারে আমাদের যে ফসল আসছে, তো এর জন্য আমরা এতখানি জৈবিক পদার্থ পাবো কোথা থেকে? তো সর্বপ্রথম প্রাকৃতিক চাষের আরও একটি উপাদান হলো যে প্রত্যেকটি চাষি ভাই এবং বোনেদের সকলকে নিজের বাড়িতে কিন্তু পশুপালন করতে হবে। সেটি গরু হোক, ছাগল হোক, ভেড়া হোক, এবং সেটা হাঁস মুরগিও হতে পারে। তাদের যে মল এবং মূত্র, সেগুলোকে ওনাদেরকে কালেক্ট করতে হবে এবং সেইগুলোকেই জমিতে প্রয়োগ করতে হবে। সবারই নিশ্চয়ই একটা নির্ধারিত চাষযোগ্য জমি আছে এবং সেই জমির পরিমাপ মতো যদি ওনারা মনে করছেন কিংবা আপনারা মনে করছেন যে আপনারা পুরোটা হয়তো এই জৈবিক চাষে যেতে চাইছেন না এখনই, তো আপনারা 3 বছর কিংবা 5 বছর দেখুন, কিছুটা জমিতে প্রয়োগ করুন। যদি আপনারা মনে করছেন যে আপনারা পারছেন এবং আপনাদের ফলন আশা অনুরূপ হচ্ছে, তাহলে আপনাদের নির্দিষ্টভাবে একটি উপাদান কিংবা একটি উপকরণ এই প্রাকৃতিক চাষে, সেটি হলো পশুপালন। সেটা আপনাদেরকে কিন্তু করতে হবে। ঠিক, একটা সময় তো ছিল বাড়িতে আমরা দেখতে পেয়েছি বা গ্রাম অঞ্চলে গবাদি পশুর সংখ্যা অনেক বেশি ছিল, তখন ট্র্যাক্টর বা এইরকম কৃষি যন্ত্রপাতি এত কিন্তু দেখা যায়নি। কিন্তু এখনও কিন্তু এটা সম্ভব। কিছু কিছু গ্রামে গেলেও আমরা দেখতে পাই। আমরা দেখেছি যে ইলামবাজার ব্লকে একটা আদিবাসী সম্প্রদায়ের মানুষরা রয়েছে,
রয়েছে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা, তারাও কিন্তু দেখা যাচ্ছে পুরোপুরি কিন্তু জৈবিক পদ্ধতিতে চাষবাস করছে। বেশ কয়েকশো চাষি বন্ধু তারা রয়েছে, বিশেষ করে মহিলারাও কিন্তু এর সঙ্গে যুক্ত রয়েছে। সেখানে কিন্তু তারা কোনো রাসায়নিক সার ব্যবহার করছে না, নিজেরাই ওই যে একটু আগে বললেন ব্রহ্মাস্ত্র বা নিমাস্ত্র নিজেরাই তৈরি করছে। রোগনাশক কীটনাশকের ক্ষেত্রেও কিন্তু তারা এই ধরনের নিজেরাই ব্রহ্মাস্ত্র বা নিমাস্ত্র তৈরি করে কিন্তু তারা আজকে সফল হয়েছে, এবং পার্শ্ববর্তী যে অঞ্চল বা ব্লকগুলো রয়েছে সেখানে কিন্তু তারা ব্যাপক সাড়া ফেলেছে। আমরা অবশ্যই এটা পারবো, প্রধানমন্ত্রীর যে স্বপ্ন মিশন ভারতীয় প্রাকৃতিক কৃষি পদ্ধতি। এবার আপনার কাছে জানবো যে এত কিছু কথা আমরা বলছি, এটা দ্বারা কি মাটির স্বাস্থ্য ভালো রাখা সম্ভব? পাশাপাশি আরেকটা প্রশ্ন করব যে এর ফলে চাষ করলে চাষি বন্ধুরা কি বেশি পরিমাণে ফলন বা রোগ পোকার হাত থেকে গাছকে বাঁচাতে পারবেন? হ্যাঁ, আমার অভিজ্ঞতা থেকেই বলি, হ্যাঁ অবশ্যই সম্ভব। এতে থেকে রোগ পোকামাকড়ের যে এত উপদ্রব, তার থেকে আপনারা কিন্তু মুক্তি পাবেন অবশ্যই, এবং তার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু প্রচুর পরিমাণে ফলন পাবেন। এটা একটা আমাদের মনের একটা ভাবনা যে আমরা অজৈবিক সার ব্যবহার করলেই বুঝি আমাদের ফলন বেশি হয়, এরকম কিচ্ছু না। জৈবিক পদার্থ ব্যবহার করলে বরঞ্চ ফলন বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাতে কিন্তু টেস্টও খুব ভালো হচ্ছে। যেটা রেখে দেওয়া, মানে রেখে দিয়ে আমরা দেখি যে অনেক সময় ফসল ঠিকভাবে থাকছে না, খারাপ হয়ে যাচ্ছে, যেগুলো বিশেষ করে আমাদের ফল এবং সবজি। তো এই জৈবিক সার যদি আপনারা ব্যবহার করেন তাতে কিন্তু তাদের কিপিং কোয়ালিটিও বাড়ছে, তাতে কিন্তু আপনাদের মার্কেটেবল প্রাইস, যেটা আপনারা যেটার জন্য করছেন পয়সা, হ্যাঁ, তো তাতে দেখবেন আপনারা ভালো দাম পাচ্ছেন সেই ফলনগুলোর থেকে, এবং আপনারা সার্বিকভাবে উপকৃত হচ্ছেন। এবং এর সঙ্গে যে প্রশ্নটি বিপ্লবদা আমায় করলেন সেটা হচ্ছে যে মাটির কি কিছু উর্বরতা শক্তি বাড়ছে? তাহলে আমি বলবো হ্যাঁ, অবশ্যই বাড়ছে। আপনারা নিজেদের জমিগুলোর দিকে একটু তাকিয়ে দেখবেন যে আপনাদের জমিগুলোর মধ্যে কোনো আর স্ট্রাকচার ধরে নেই। আপনারা লাঙল দিলেই দেখবেন জমিগুলো কিরকম ধুলোর মতো উড়ে যাচ্ছে। তো এইটা কিন্তু আমাদের জমির স্ট্রাকচার নয় আসলে। হ্যাঁ, আমরা যদি জৈবিক পদার্থ ব্যবহার করতে থাকি বছরের পর বছর, তাহলে দেখবেন জমি কিন্তু আস্তে আস্তে দেখবেন সুন্দরভাবে একটা দলা পাকাচ্ছে, তার মধ্যে কেঁচোর সংখ্যা বাড়ছে, তার মধ্যে আপনারা হয়তো বুঝতে পারবেন না, কেন কি এটা খালি চোখে দেখা যায় না। আমাদের অনেক বন্ধু পোকা আছে, অনেক বন্ধু জীব আছে যাদেরকে খালি চোখে হয়তো আমরা দেখতে পাই না, সেগুলোকে আমরা মাইক্রো অর্গানিজম বলি। হ্যাঁ, তাও তাদেরও দেখবেন সংখ্যা বাড়ছে, এবং তারা সুন্দরভাবে মাটির মধ্যে যখন চলাফেরা করবে তারাই দেখবেন সুন্দর সুন্দর সুড়ঙ্গ বানাচ্ছে সেই মাটির মধ্যে দিয়ে। তার মধ্যে কিন্তু গাছের শিকড় বিস্তার খুব ভালো হয়, এবং মাটির কিন্তু উর্বর শক্তি খুব পরিমাণে বাড়ে। এর সঙ্গে সঙ্গে যেটা হচ্ছে যে এই যে আমরা যে মাটির মধ্যে যে কেমিক্যাল সারগুলো যে ব্যবহার করা বন্ধ করব, তাতে কিন্তু আমাদের এই ওয়াটার চ্যানেলটা অনেকটা মানে উন্নত হবে। তার কারণ হচ্ছে এইভাবে যে বর্ষায় যখন বৃষ্টিপাত হচ্ছে, কিংবা যখন আমরা এই যে ইরিগেশন দিচ্ছি, আপনারা যে জল সেচ দিচ্ছেন, তাতে কি হচ্ছে আমাদের যে নিচের যে জল সেটাও দূষিত হয়ে যাচ্ছে, তার সঙ্গে আমাদের পুকুরের জলও দূষিত হয়ে যাচ্ছে। আলটিমেটলি এটাই হচ্ছে যে আমরা সেই কেমিক্যাল ফার্টিলাইজারগুলো নিজেদের শরীরের মধ্যে নিয়ে আমাদের শরীরগুলোকে খারাপ করছি। তো সার্বিকভাবে যদি আপনারা অল্প অল্প করে জৈবিক সারের দিকে ধীরে 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 করে নিজেদের কৃষি ব্যবস্থাকে নিয়ে যেতে পারেন, তাহলে আমার, আপনার সকলের এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন আশা করি পুরো হবে, এবং আমাদের ভারতীয় কৃষি ব্যবস্থা আবার এক নতুন রূপ দেখতে পাবে। একদমই ঠিক কথা। আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করলাম। ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী মহাশয়ের যে মিশন ভারতীয় প্রাকৃতিক কৃষি পদ্ধতি, অর্থাৎ অজৈবিক সারের প্রয়োগ ছাড়া যে কৃষি ব্যবস্থা, সেটাকে আমাদের অবশ্যই সফল করতে হবে, সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। আমরা অবশ্যই যতটা পারব জৈব সার ব্যবহার করে চাষবাস করলে আমরা যেমন পরিবেশকে দূষণ হাত থেকে রক্ষা করতে পারবো, আমাদের স্বাস্থ্যকে ভালো রাখতে পারবো, আমরা অবশ্যই প্রধানমন্ত্রীর যে মিশন সেটা কিন্তু আমরা সফল হব বলেই আমরা কিন্তু আশাবাদী। আজকে আমরা আলোচনা করলাম অজৈবিক সারের প্রয়োগ ছাড়া কৃষি ব্যবস্থা, অর্থাৎ ভারতীয় প্রাকৃতিক যে কৃষি পদ্ধতি। আর এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ছিলেন কৃষি বিশেষজ্ঞ ডক্টর সানন্দা মণ্ডল, অধ্যাপিকা, পল্লী শিক্ষা ভবন, বিশ্বভারতী। সঙ্গে ছিলাম বিপ্লব ঘোষ। নমস্কার, কিষাণ বাণীতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে ভারত সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রকের সহায়তায়। আজকে আমাদের আলোচনার বিষয় অধিক জৈব সারে হলুদ চাষ। আর এই বিষয়ে আলোচনার জন্য আমার সঙ্গে প্রগতিশীল চাষি রয়েছেন দীপক মণ্ডল। তার কাছ থেকে জানবো যে তিনি হলুদ চাষ করছেন। কত বছর থেকে হলুদ চাষ করছেন? আমি হলুদ চাষ এখন প্রায় 20 বছর ধরে করছি। এবছরে কি পরিমাণ জমিতে হলুদ চাষ করেছেন?
এবছরে কাঠা 12 জমি হলুদ চাষ করেছি। কোন সময় থেকে শুরু করলেন? বৈশাখ মাসের মাঝামাঝি থেকে এই জ্যৈষ্ঠীর মাঝামাঝি শেষ করলাম। আচ্ছা, এখন তাহলে পুরো জমিতে হলুদ আপনার বসানো হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এখন যদি একটুখানি জানান যে কিরকম করে জমিটাকে তৈরি করেছিলেন? জমিটা ট্রাক্টরে চাষ দিয়ে তৈরি করেছি। আর এই চাষ দেওয়ার সময় কোনো রকম সার প্রয়োগ করেছেন কি? হ্যাঁ, চাষ দেওয়ার সময় ওই জৈব সার দিয়েছি। কাঠায় কত পরিমাণে? কাঠায় 1 কুইন্টাল হবে জৈব সার। এই সার, যেটা জৈব সার আপনি দিচ্ছেন, সেই সারটাকে আপনি কিনছেন না নিজেদের বাড়ি থেকে তৈরি করছেন? না, নিজের বাড়ির সার। আচ্ছা, একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, যদিও আমরা জৈব চাষ নিয়ে আলোচনা করছি, তারপরেও বিভিন্ন চাষি বন্ধু এবং বিশেষজ্ঞদের কাছ থেকে যেটা জানা যায় যে জৈব চাষ বা জৈব বেশি দিয়ে যদি চাষ করতে চান তাহলে নিজের বাড়িতে সার থাকা কিন্তু খুবই আবশ্যক, অথবা খরচ কিন্তু অনেক বেড়ে যায়। এখন দীপকদা, আপনার কাছ থেকে জানবো যে হলুদ যখন বসালেন তখন কিরকম করে বসিয়েছেন এবং কি জাতের বীজ বসিয়েছেন? আমি আজ 20 বছর হলুদ চাষ করছি, ওই নিজেদের বীজই নিজেরা বসাই। এটা খুবই ভালো। আমরা যেই সময়টাই শুনি যে চাষি বন্ধুদের একটা বড় অংশের খরচ বীজের জন্য ব্যয় করতে হয়, সেক্ষেত্রে আমরা যারা উনি যেরকমভাবে করছেন নিজেদের বীজটাই রাখছেন এবং সেইটাকেই পরবর্তীকালে চাষ করছেন। এখন জানতে চাইবো যে বীজ যখন বসান সেই সময় কি আপনি কোনোভাবে বীজ শোধন করেন? না, বীজ শোধন করার দরকার হয় না হলুদের। কেন? হলুদের কোনো রোগ পোকা আসে না। ঠিক একেবারেই, কারণ হলুদ নিজেই একটা ঔষধি গাছ, সুতরাং রোগ পোকার সম্ভাবনা খুবই কম। এখন আপনার কাছে আরেকটা বিষয় যেটা জানা, সেটা হচ্ছে যে এই যে বসালেন গাছ, তারপর ঠিক কতদিন পরে জমিতে গাছ ওঠে বীজ বসানোর পর? 12 দিন থেকে 15 দিনের মাথায় ওকে আবার কোড়াকুড়ি করতে হয়। আর তার আগে বা এর পরে সেচ কীরকমভাবে দেন, বা অন্য কোনো ব্যবস্থা রয়েছে কিনা সেই বিষয়ে সেচের জন্য যদি জানান। সেচের কোনো ব্যবস্থা নাই, আমাদের ওই মেঘের জলই হয়, হলুদে সেচ লাগে না। প্রথম 15 দিন পরে বললেন যে একবার জমিটাকে খুশে দেওয়া বা খুঁড়ে নেওয়া প্রয়োজন। এর পাশাপাশি আর কি কি ধরনের পরিচর্যা রয়েছে হলুদের ক্ষেত্রে? ওই একই রকম খোসা বা কোড়া 15 দিন বাদে বাদে 3 বার করতে হয়, তারপরে গোড়া মাটি দেয়। আর এই যে গোড়ায় মাটি দেওয়ার যে সময়টা বলছেন, সেক্ষেত্রে আপনার কি করেন, ভেলি করে দেন নাকি অন্য কোনো কিছু? হ্যাঁ, ভিলি করে দিই, রাসায়নিক সার দিই অল্প পরিমাণ, ওই কাঠায় 2 কিলো গোড়ায় মাটি দিয়ে দিই। হলুদের ক্ষেত্রে যেরকম কি সারের পরিমাণ কম এবং রোগ পোকার প্রাদুর্ভাব কম, তো সেক্ষেত্রে কিছু পরিমাণে সার জমিতে দিচ্ছেন রাসায়নিক, তাতে কি ফলন ভালো বোঝেন না কোনো রকম অসুবিধা থাকে? না, অল্প পরিমাণ রাসায়নিক না দিলে জৈব সারে শুধু ফলন আসবে না। আপনার যেহেতু দীর্ঘ বছরের অভিজ্ঞতা, সুতরাং নিশ্চয়ই আবার বাড়িতে জৈব সার রয়েছে, সুতরাং আপনি এটা ভালোভাবে বুঝতে পেরেছেন চাষের অভিজ্ঞতা থেকে যে কিছু পরিমাণ রাসায়নিক দেওয়া প্রয়োজন রয়েছে। তো এই যে যখন ভিলি করেন সেই সময় কাঠা প্রতি 2 কেজি করে ইউরিয়া সার দিয়েছেন বলছেন, এছাড়া আর অন্য কোনো সময় কি রাসায়নিক সার দেন? হ্যাঁ, বসাবার সময়ে 2 কিলো করে 10-26 দিয়েছি, 2 কিলো করে কাঠা প্রতি। বিভিন্ন চাষের ক্ষেত্রে চাষিদের কাছ থেকে একটা বিশেষভাবে শোনা যায় যে একটা বড় অংশের খরচ লেবারদের জন্য দিতে হয় আর কি। সেক্ষেত্রে হলুদ চাষে এই পরিমাণটা সম্ভবত কম, আপনার কাছ থেকে জানতে চাইব। হ্যাঁ, লেবারের খরচা কম, নিজেই করি, বা একবার যদি কোনো ঘাস মারা ওষুধ দিয়ে দিই তাহলে আরও খরচ কমে যায়। আচ্ছা, আর আগাছার যে বিষয়টা আপনি বলছেন যে ওষুধ বা বিষ সেইটা প্রয়োগ করে আগাছা আপনি নিয়ন্ত্রণ করেন, হাত নিড়ানি দেন কি? হাত না। এখন আরেকটা বিষয় জানতে চাইবো, যদিও হলুদের রোগ এবং পোকার প্রাদুর্ভাব খুব কম থাকে, তারপরেও যে কয়েক বছর চাষের অভিজ্ঞতায় রোগ এবং পোকার কোনো রকম সম্মুখীন হয়েছেন কিনা? না, বছর চাষ করছি, কোনো রোগ পোকা আসে নাই বা রোগ পোকার ওষুধ দিতে হয় না। আচ্ছা, আর এ ফসল ঠিক কোন সময়টায় ওঠে? ফসল তুলি আমি পৌষ মাস থেকে তুলতে থাকি, একদম চৈত্র মাস অবধি ওই অল্প অল্প করে তুলি, 1 কুইন্টাল 50 কেজি আর বাজারে নিয়ে যায়। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে ক্ষেত্রে কিছুটা লাভের পরিমাণ বাড়াতে পারেন চাষি বন্ধুরা, সেই রকম ব্যবস্থা দীপকদা করেন কিনা তার কাছ থেকে জানতে চাইবো। যে হলুদ তোলার পরে সেটাকে গুঁড়ো করে অনেকে বিক্রি করে, সেরকম কিছু আপনি করেন কি? হ্যাঁ, হলুদ গুঁড়ো করেও বিক্রি করি, যতটা কাঁচা বিক্রি করতে পারি বাজারে, তারপরে যেটা থাকে সেটা আমি শুকিয়ে নিয়ে মেশিনে পিষিয়ে বিক্রি করি।
শুকিয়ে এবং পরবর্তীকালে পেশান। এর পদ্ধতিটা আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে হলুদ গাছ তোলার পরে কীরকম করে একেবারে পেশাই করা পর্যন্ত কি কি করেন? তোলার পরে এখন আর ওই সেদ্ধ করি না। আগেকার দিনে মারা সেদ্ধ করতো, কিন্তু এখন আর সেদ্ধ করার দরকার হয় না, সেদ্ধ করি না। দুফাঁক করে কেটে দিয়ে জলে ধুয়ে রোদে দিয়ে দিই। সিদ্ধ করার কথাটা আপনি যেহেতু বললেন, তাই আপনার কাছে জানতে চাইবো যে এই যে সিদ্ধ করে হলুদ পেশাই করার আগে সেটার বিশেষ কি কোনো কারণ ছিল কি? সেদ্ধ করে পেশাই করলে তরকারিতে যেটা গ্যাস লাগে সেটা হলুদের গ্যাসটা লাগে না সেদ্ধ করলে, আর সেদ্ধ না করলে ওইটা একটু হলুদের গ্যাসটা আসে। হলুদের একটা নিজস্ব গন্ধ আছে, সেটাকে সুগন্ধ বলাই ভালো। তা সেটা সিদ্ধ না করলে সেই গন্ধটা থাকে, আর সিদ্ধ করলে সেই গন্ধটা চলে যায়, এটাই মূল কারণ। আর এছাড়া আর কি কি করেন পেশাই করার আগে? পেশাই করার আগে আর সেরকম কিছু করতে হয় না, ওই রোদে অনেক দিন শুকোতে হয়, ভালো রোদে 10-15 দিন শুকোতে হয়। অর্থাৎ 10-15 দিন কড়া রোদে যদি শুকিয়ে নেওয়া যায় তাহলে সেখান থেকেই আপনি পেশাই করতে পারেন। একেবারে অনুষ্ঠানের প্রায় শেষের দিকে আমরা এসেছি। এখন আপনার কাছে জানতে চাইবো যে এই যে খরচ আপনার কীরকম হয়েছে? খরচ হলুদ চাষে খুব বেশি নাই, লেবার সার সব নিয়ে 2000 টাকা কাঠাতে খরচা হয়, তো 5000 টাকা কাঠাতে হয়। 2000 টাকা খরচ যদি হলুদ চাষের জন্য চাষিরা করেন তাহলে সেখান থেকে 5000 টাকার ফসল তিনি পেতে পারবেন। সুতরাং কাঠায় প্রায় 2500 থেকে 3000 টাকা লাভ হওয়ার একটা সম্ভাবনা চাষি বন্ধুদের থাকে। হলুদ চাষ এই বিষয় নিয়ে বিস্তারিত জানলাম দীপকদার কাছ থেকে। এখন যদিও হলুদ না বা সবজিও না, অন্য একটি চাষ আখ চাষ তিনি করেন এবং সেই ক্ষেত্রে জৈব সার কিন্তু বিশেষভাবে তিনি ব্যবহার করেন। এখন শুধু আপনার কাছে এইটুকু জানা যে আখ চাষ কত বছর ধরে করছেন এবং সেক্ষেত্রে জৈব সার দেওয়াতে কি কি তার ভালো গুণ বুঝছেন? আখ চাষ আমি প্রায় 30 বছর তো বটেই। প্রায় 30 বছর ধরে তিনি আখ চাষের তার একটা অভিজ্ঞতা রয়েছে এবং সেখানে তিনি প্রচুর পরিমাণ জৈব সার দেন। এইটার কারণটা যদি জানতে পারতাম। আখটা তো সারা বছরের ফসল, যার জন্যে ওকে খানিক জৈব সার বেশিই দিতে হয়, তা নাহলে রাসায়নিক তো কাজ করবে না, রোগ পোকাও বেশি হবে। অর্থাৎ জৈব সারের একটা বিশেষ গুরুত্ব কিন্তু বিভিন্ন চাষের ক্ষেত্রেই রয়েছে। তবে চাষিরা একটুখানি মানে ভাবনায় থাকেন যে ফলনটা যাতে ভালো পায়, আর সেই কারণেই জৈব সারের পাশাপাশি কিছু পরিমাণ তারা কিন্তু রাসায়নিক সারও ব্যবহার করেন, অন্যান্য চাষের ক্ষেত্রেও তাই। আর যারা শুধুমাত্র সার কিনে চাষ করার চিন্তা করেন তাদের ক্ষেত্রে জৈব সার ব্যবহার করার ক্ষেত্রে বেশ কিছু অসুবিধা চাষিদের কাছ থেকে কিন্তু শোনা যায়। অনেক অনেক ধন্যবাদ দীপক দাকে আমাদের সঙ্গে আলোচনা করার জন্য, এবং যারা আমাদের সঙ্গে এই অনুষ্ঠান শুনলেন তাদের প্রত্যেককে ধন্যবাদ এবং নমস্কার জানিয়ে আজকের কিষাণ বাণী এখানেই শেষ করলাম।